This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, নিউজ একটু শুরুতেই ওই তিনটে প্রশ্ন যার উত্তর নিশ্চয়ই আপনিও চাইছেন। কি হলো আজ সুপ্রিম কোর্টে? আচ্ছা, জুনিয়র ডাক্তাররা কবে কাজে ফিরছেন? আদৌ ফিরছেন কি? বিনীত গোয়েলের পরবর্তী সিপি কে হচ্ছেন? মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. চলুন দুপুর দুটো এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করি। তবে শুরুতেই ডাক্তাররা কাজে ফিরছেন কিনা, যখন তাদের বিভিন্ন দাবি দেওয়ার অন্যতম দাবিগুলো মেনে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এই প্রশ্নের উত্তর খুঁজি। আমরা একটু আগেই জুনিয়র ডাক্তারদের যে ধর্ণা মঞ্চ স্বাস্থ্য ভবনের সামনে, সেখানে কয়েকজনের সঙ্গে কথা বলেছিলাম, শোনাবো। কিছুটা দাবি মুখ্যমন্ত্রী মেনেছেন, তিনি 4 জনের পদত্যাগ করাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সেটা আশা করি আজকের মধ্যে সেটা আমরা ফলপ্রসূ হতে দেখব। এবং আজকে যে সুপ্রিম কোর্টে হিয়ারিং হলো, সেই হিয়ারিংয়ের যদি ডিউটি জয়েন করে যায় জুনিয়র ডাক্তাররা, তাহলে কোনো অ্যাকশন না নেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট। আমরা এটাকে পজিটিভলি দেখছি। আমাদের মেন উদ্দেশ্যই এটা যে এই থ্রেড কালচার জিনিসটা যেটা আছে বা অন্যান্য কলেজে এরকম লোকজন জড়িত আছে, তাদেরকে খুঁজে বার করা এবং খুঁজে বার করে তাদেরকে অ্যাটলিস্ট এই গোটা সিন্ডিকেট জিনিসগুলো যেন মেডিকেল কলেজের মধ্যে না থাকে এবং সবাই সুষ্ঠুভাবে নিজেদের কাজকর্ম করতে পারে, সেটাই আমাদের মেন উদ্দেশ্য এই গোটা প্রোটেস্টের মধ্যে। যে সিকিউরিটির ব্যাপারটা কলেজে ওরা বলছে আমরা অনেক স্টেপ নিয়েছি, কিন্তু স্টেপ নেওয়ার ইমপ্লিমেন্ট করার মধ্যে তো একটা পার্থক্য থাকে। আমাদের কলেজে যতক্ষণ না এটা চালু হচ্ছে, তাই ডাক্তাররা এখনও অবধি কনফিডেন্স পাচ্ছে না যে তারা সেফলি ডিউটিটা করতে পারবে। তাই এটা যত তাড়াতাড়ি করা হয়, সুপ্রিম কোর্ট যত তাড়াতাড়ি এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যায়। দেখুন, চিকিৎসকরা নিরাপত্তা চাইছেন এবং কোথাও ফিয়ার সাইকোসিস যেটা মেডিকেল কলেজগুলোতে কাজ করছে, থ্রেট কালচার আমরা বারবার দেখিয়েছি, তার থেকে মুক্তি চাইছেন জুনিয়র ডক্টররা। আর এই ফিয়ার সাইকোসিসের কথা সুপ্রিম কোর্টে আজ জুনিয়র ডক্টরদের আইনজীবী ইন্দিরা জয় সিংও তো বললেন। সঙ্গে তিনি এটাও বলেছেন 1 বা 2 দিনের মধ্যে একটা জেনারেল বডির মিটিং করে ডাক্তাররা কাজে ফিরতে পারেন। এখন কি অবস্থা আমি জানবো। আমার সঙ্গে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের সামনে থেকে রয়েছে সৌরভ দত্ত, আমার সহকর্মী। সৌরভ, কাজে ফিরছেন ডাক্তাররা? 4টের সময়, বিকেল 4টের সময় জিবি মিটিং রয়েছে তাদের। সেই সাধারণ সভার মিটিংয়ে তারা আলোচনা করবেন। তারা সুপ্রিম কোর্টের যে শুনানি হয়েছে, যে সওয়াল জবাব হয়েছে, তারা সেটা পর্যবেক্ষণ করেছেন। এবং সেই ক্ষেত্রে তাদের বক্তব্য হয়েছে যে এক্ষেত্রে আইনজীবী তাদের ইন্দিরা জয় সিং, তিনি তাদের যে বক্তব্য, সেই বক্তব্যগুলো সঠিকভাবে তুলে ধরেছেন সেটা তারা মনে করছেন। এবং কলেজগুলোর সঙ্গে তারা বৈঠক করেছেন এবং বৈঠক করার পর তারা জিবিতে যাবেন। আমি কথা বলবো একটু, আজকের যে সওয়াল জবাবের পর তোমরা কি কাজে ফিরছো? কাজে ফেরার ব্যাপারটা স্পেসিফিক্যালি আমাদের ওটা এখনও পার্ট অফ ডিসকাশন আছে। এবং আপনারা যদি সুপ্রিম কোর্টের হিয়ারিংটা ভালো করে দেখেন, বুঝতে পারবেন যে সুপ্রিম কোর্টের আমাদের আইনজীবী যিনি, তিনিও বলেছেন যে আমরা কাজে ফেরার আগে একটা জেনারেল বডি মিটিং করব সমস্ত কলেজের প্রতিনিধিদেরকে নিয়ে, এবং কাজে ফেরার জায়গাতে কতটা সেফটি সিকিউরিটি এখনও পর্যন্ত এনশিওর হয়েছে এবং কাজে ফিরে আমরা কোন অ্যাঙ্গেলে বা কিভাবে কোন ফর্মুলেশনে আমরা কাজে ফিরব, সেটা নিয়ে আমাদের আজকে ডিসকাশন হবে। এবং ওই ডিসকাশনের পরে আমরা যত তাড়াতাড়ি পারি এটা মিডিয়া বন্ধুদের মাধ্যমে এবং আমাদের যে WBJDF এর মাধ্যমে আমরা সবাইকে জানিয়ে দেবো। লাইভ স্ট্রিমিং নিয়ে এদিন যখন সুপ্রিম কোর্টের শুরুতেই রাজ্য সরকারের তরফে আইনজীবী কপিল সিব্বাল বলেন যে লাইভ স্ট্রিমিং যাতে না হয়, সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট সেইটিকে খারিজ করে দেয়। তোমরা লাইভ স্ট্রিমিংয়ের দাবি জানিয়েছিলে, তোমাদেরকে বলা হয়েছিল যে সুপ্রিম কোর্টে মামলাটা বিচারাধীন, সেই জন্য লাইভ স্ট্রিমিং সম্ভব নয়। আজ যখন রাজ্য সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে পর বললো যে সে শুনানিরও যখন লাইভ স্ট্রিমিং যাতে না হয়, সে আর্জি খারিজ হয়ে গেল, তোমাদের এখন কোথাও কি মনে হচ্ছে যে তোমাদের লাইভ স্ট্রিমিংটাও করা যেত? যে কথাটা বলা হয়েছিল সেটা ঢোপে টিকছে না? একদমই সেরকম মনে হচ্ছে। কিন্তু দেখুন, আইন তো অতটা আমি জানি না, আইন সম্পর্কে আমার জ্ঞান নেই। কিন্তু আমরা যে লাইভ স্ট্রিমিং চেয়েছিলাম সেটা যুক্তিসঙ্গত, সেটা সুপ্রিম কোর্ট আজকের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বলে আমি মনে করছি। কারণ লাইভ স্ট্রিমিংয়ের আমাদের দাবিটা কেন ছিল সেটা বুঝতে হবে।
আমরা লাইভ স্ট্রিমিং এই জন্য করতে চেয়েছিলাম যে আমাদের পাশে থাকা এই যেমন জনসাধারণ মানুষ যারা এসছে, যাদের বুকে ওই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আগুন আছে, তারাও জানতে চেয়েছিল যে ওই মিটিংয়ে কোনো ব্যাপারে সমঝোতা যাতে না হয়ে যায়। আমরা সমঝোতা যাতে না হয়ে সমাধান হয় সেই ব্যাপারে প্রথম থেকে দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। আমাদের দিক দিয়ে আমরা মিনিটস অফ মিটিংস পর্যন্ত স্বচ্ছভাবে আমাদের স্টেনোগ্রাফার নিয়ে গিয়েই আমরা করেছি। সমাধান কি হলো? সমাধান হলো, সমাধানের পথ কিছুটা খুললো, অবশ্যই এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু আমাদের এই যে আন্দোলন যেটা দিয়ে শুরু হয়েছে, যে বিচার, সেই বিচারের দাবিতে এখনো অধরা আছে। আমরা এখনো মনে করছি না যে সব কিছু আমরা পেয়ে গেছি বা পেয়ে যাব। কেন মনে করছো না? এখনো দেখুন, আমাদের প্রথম থেকে যে ভাবনাগুলো ছিল, সেক্ষেত্রে কখনোই একজন ক্রিমিনাল হতে পারে না। এখনো আমাদের সেই কোশ্চেনটা আছে না, কিন্তু কাজে ফেরার জন্য যে যে শর্ত তারা আরোপ করেছিলেন তার অনেকটাই তো মিটিয়ে দেওয়া হয়েছে। হেলথ সিস্টেমের হেলথ সেক্রেটারি যে এই দুর্নীতির সঙ্গে জড়িত, সেটা কর্মবিরতির তুলে নিয়ে কাজে ফেরার প্রশ্নে যে আস্থা অর্জনের জায়গাটা, সেটা তো অনেকটা তোমরা পেয়েছো। এবং আজকে তোমাদের আইনজীবী ইন্দিরা জয় সিং সুপ্রিম কোর্টে যে সওয়াল জবাব করেছেন, সেক্ষেত্রেও তিনিও বলছেন যে কর্মবিরতিতে চলে যাওয়ার ক্ষেত্রে যদি ফিয়ার সাইকোসিসটা যদি এনশিওর করা যায়, তোমরা যদি কোর্টের রক্ষা কবচটা পাও, সেখানে যদি মেনশন করা থাকে যে তোমাদের ক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা নেওয়া হবে না, তাহলে তোমাদের কাজে ফেরার ক্ষেত্রে কোনো বাধা নেই। তোমরা কি এখন মনে করছো আজের শুনানির পর যে তোমাদের কালকে যেখান থেকে শুরু করেছিলে, আজের শুনানির পর কর্মবিরতি ফেরার পথটা আরও প্রশস্ত হয়েছে? দেখুন, কর্মবিরতির ব্যাপারে আমি সিঙ্গেল পয়েন্ট কমেন্ট করতে পারবো না, কারণ ওটা আমাদের মিটিংয়ের ডিসকাশনের পয়েন্ট এবং সমস্ত মেডিকেল কলেজের রিপ্রেজেন্টেটিভরা। সৌরভ, তোমাকে অনেক ধন্যবাদ। সৌরভ, ধন্যবাদ। জুনিয়র ডক্টররা যে দাবি করেছিলেন, মূল দাবিগুলোর মধ্যে ছিল স্বাস্থ্য সচিবের অপসারণ, ডিএমইর অপসারণ, ডিএইচএস এর অপসারণ এবং বিনীত গোয়েল, যাকে এই মেডিকেল পড়ুয়ারা নিজের আগে শিরদাঁড়া উপহার দিয়ে এসেছিলেন, বিনীত গোয়েলের পদত্যাগপত্র বিনীত গোয়েলের হাতে ধরিয়ে এসেছিলেন। এবার প্রশ্ন, তারা কাজে ফিরবেন যখন মুখ্যমন্ত্রী এনশিওর করেছেন বিনীত গোয়েলকে অপসারণ করা হবে আজ বিকেল 4টের পর। আপনাদের জানিয়ে দিই, বিনীত গোয়েল নিজেই মুহূর্তে কালীঘাটে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে, কথা বলতে। চলুন, দীক্ষা আমার সঙ্গে রয়েছে, আমি দীক্ষার কাছে যাব। দীক্ষা, বিনীত গোয়েলের কালীঘাটে যাওয়া এবং গতকাল মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, দুটো খুবই একটার সঙ্গে আরেকটা রিলেটেড। বিনীত গোয়েল গিয়েছেন কি অপসারণ সংক্রান্ত কথাবার্তা বলতেই, আর এরপর কে? দেখো, বেশ কয়েকদিন আগেই যখন মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করেছিলেন, তখন বলেছিলেন বিনীত গোয়েল মুখ্যমন্ত্রীর কাছে ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তিনি পদত্যাগ করতে চান। কিন্তু গতকালকে যখন জুনিয়র আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে বৈঠক হলো, তারপরে সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন বিনীত গোয়েলকে আজকে বিকেল 4টে নাগাদ পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হবে। আমরা দেখলাম যে প্রায় আধ ঘন্টা আগে বিনীত গোয়েল মুখ্যমন্ত্রীর হরিশ চ্যাটার্জির যে বাড়ি, সেখানে গেছেন, কারণ মুখ্যমন্ত্রী আজকে নবান্নে নেই, বাড়িতেই রয়েছেন। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে বিনীত গোয়েল গেছেন এবং সেখান থেকে তিনি বেরিয়ে ইতিমধ্যে লালবাজারেও ঢুকে গিয়েছেন। অর্থাৎ শেষ মুহূর্তে ওনাকে যে সরানো হবে সেটা গতকাল প্রকাশ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন। ফলে আর কিছুক্ষণ অপেক্ষা, মাত্র 4টের মধ্যেই যে কোনো সময় অর্ডার বেরিয়ে যাবে যে পরবর্তী পুলিশ কমিশনার কে হতে চলেছেন। সেই পুলিশ কমিশনার পদ থেকে সরে যাবার আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছে। দেখো, সম্ভাবনা গতকাল থেকেই যে নাম কটা, বেশ কয়েকটা নাম উঠে আসছে, তার মধ্যে কিন্তু এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার কিন্তু দৌড়ে রয়েছেন, কারণ তার নাম 99% চান্স রয়েছে কি এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার হতে পারেন পুলিশ কমিশনার। আবার পাশাপাশি আরও কয়েকটি নাম আসছে, তার মধ্যে আরেকটি নাম হচ্ছেন এখন যিনি ডিরেক্টর অফ সিকিউরিটি রয়েছেন পীযূষ পান্ডে, তার নাম রয়েছে। পাশাপাশি অজয় রানারে, যিনি এখন এডিজি অ্যাডমিনিস্ট্রেশন রয়েছেন, এবং অবশ্যই জাভেদ শামীম এডিজি আইবি রয়েছেন। তবে প্রথম দুটি নামই কিন্তু এখন টেক্কা দিচ্ছে যে কে কাকে দেবেন, সুপ্রতিম সরকার না পীযূষ পান্ডে। অনেকেরই পছন্দ, যেটা বলা হচ্ছে যে অনেকেই চাইছেন পীযূষ পান্ডে বা জাভেদ শামীমকে সিপি পদে দেখতে চাইছেন, কিন্তু দৌড়ে কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছেন সুপ্রতিম সরকার এডিজি দক্ষিণবঙ্গ, এমনটাই আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। তবে যতক্ষণ না অর্ডার বের হচ্ছে ততক্ষণ এই 4 জনের মধ্যে অর্থাৎ কে কার দিকে পাল্লা ভারী হচ্ছে সেটা দেখার বিষয়। একদম, দীক্ষার সঙ্গে থাকো, দীক্ষার সঙ্গে থাকো। গতকাল কি বলেছিলেন মুখ্যমন্ত্রী একবার শুনে নি চট করে। বিনীত গোয়েল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল, যেটা ওরা মিটিংয়ে বললেন, যে আমি পদত্যাগ করতে চাই, কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না, তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে, আমারও আছে। এটা ওরা আমাকে মিটিংয়ে বললো। আমরা কথা বলি নিজেদের মধ্যে, সিদ্ধান্ত নিয়েছি কলকাতা পুলিশ এ বদল আনবো, নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন। যেহেতু ওই দিন সিপি পৌঁছাবার আগে নর্থের ডিসি পৌঁছেছিলেন আগে, এবং ওরা অভিযোগ করেছিল, যার জন্য নর্থের ডিসিকেও সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। 3টে নাম দিয়েছিল ফ্রম হেলথ,
ডিপার্টমেন্ট, একটা ডিএমই, একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি। আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কি করে। সুতরাং আমরা ওদের কথা মতো ডিএম এবং ডিএইচএস কে সরাবার সিদ্ধান্ত নিয়েছি। দেখুন, পরবর্তী পুলিশ কমিশনার হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন সুপ্রতিম সরকার, কিন্তু বিনীত গোয়েল, মুখ্যমন্ত্রী গতকাল বলেছেন বিনীত যেখানে কাজ করতে চায় ওকে সেখানেই দেওয়া হবে, অর্থাৎ বিনীত গোয়েলের কোনো পানিশমেন্ট হবে না। কিন্তু কোথায় দেওয়া হবে বিনীত গোয়েলকে? দীক্ষার কাছে আরেকবার যাবো। দীক্ষা, দেখো, এখনো পর্যন্ত সেটা খোলসা করে বলা হয়নি বিনীত গোয়েলকে কোথায় দেওয়া হবে, তার কারণ বিনীত গোয়েল কলকাতা পুলিশ কমিশনের আজকে কিন্তু ভবানী ভবনে তিনি পোস্টিং ছিলেন, ফলে তাকে এখন আবার ভবানী ভবনে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে নাকি অন্য কোথাও যাবে সেটা এখনো একটা আলোচনার মানে সময় সাপেক্ষ ব্যাপার বিষয় রয়েছে। তবে পুলিশের একটা অংশে যেটা রটেছে যে হয়তো বিনীত গোয়েল চাইতে ইচ্ছা প্রকাশ করেছেন তিনি সেন্ট্রাল ডেপুটেশনে যেতে চান, কিন্তু সেটাও কতটা সত্যতা এখনো সেই স্বীকার কেউ করছেন না। অর্থাৎ আমাদের কিন্তু পরবর্তী অর্থাৎ 2 ঘন্টা, আগামী 2 ঘন্টা কিন্তু আমাদের কাছে প্রচন্ড গুরুত্বপূর্ণ বিষয় এবং সাসপেন্সে ভরা। দীক্ষা, অনেক ধন্যবাদ, তুমি ট্র্যাক করতে থাকো। তার মানে এই মুহূর্তে 3টে নাম সামনে রয়েছে পরবর্তী পুলিশ কমিশনার কলকাতার কে হতে পারেন সেই তালিকায়। সুপ্রতিম সরকার, পীযূষ পান্ডে এবং জাভেদ শামীম। আর ঘন্টা 2 পর ঘোষণা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, বিনীত গোয়েলকে সিপির পদ থেকে সরিয়ে দেওয়া হলো, কিন্তু মুখ্যমন্ত্রী যা বলেছেন তাতে বিনীত গোয়েলের কোনো শাস্তি হলো না। বিনীত গোয়েলকে তার পছন্দসই জায়গায় পাঠানো হবে। এবার সেই জায়গাটা কোনটা সেটাও একটা প্রশ্ন। এই সমস্ত বিষয়গুলোই আজ আদালতে উঠল। সুপ্রিম কোর্টের দীর্ঘ শুনানিতে সওয়াল জবাবে আজ কি হলো, সুপ্রিম কোর্টের মোদ্দা বিষয় কি আজ? চলুন, আমার সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় কর্মকার এবং আমার সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি দেবাশিস করগুপ্ত। দেবাশিস বাবু, আপনাকে স্বাগত। আমি আসবো আপনার কাছে, কিন্তু তার আগে নয়াদিল্লি থেকে জ্যোতির্ময়ের থেকে আমি আজকের সুপ্রিম কোর্টের সওয়াল জবাবের মূল বিষয় অতি সংক্ষেপে জানতে চাইব। দেখো, প্রথমেই সিবিআই আজকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে এবং এই স্ট্যাটাস রিপোর্টের বিষয়ে প্রধান বিচারপতির বেঞ্চের আজ অবজারভেশন যে তারা অত্যন্ত উদ্বেগজনক কিছু তথ্য এই স্ট্যাটাস রিপোর্টে তারা দেখেছেন এবং তদন্তের স্বার্থে কি সেই তথ্য তা তারা এই মুহূর্তে প্রকাশ্যে আনতে চান না। নির্যাতিতার বাবা গত 14ই আগস্ট একটি চিঠি লিখেছেন এবং সেই চিঠিতেও তিনি বেশ কিছু কনসার্ন প্রকাশ করেছেন। তার ভিত্তিতে সলিসিটর জেনারেলকে নির্দেশ দিয়েছেন যে ইনভেস্টিগেটিং অফিসার তিনি অত্যন্ত দ্রুত যেন নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলেন এবং যেটা গুরুত্বপূর্ণ বিষয় এর পরবর্তী ক্ষেত্রে হাসপাতালের সামগ্রিক নিরাপত্তা পরিকাঠামো নিয়ে আজকে কথা হয় এবং অবজারভেশনে একটি জায়গায় প্রধান বিচারপতি বলেন যে আরজি করের নিরাপত্তা পরিকাঠামো সুনিশ্চিত করার ক্ষেত্রে রাজ্য প্রশাসন যা যা পদক্ষেপ করছে তা অত্যন্ত ধীর গতিতে হচ্ছে। আজ শুধুমাত্র আরজি কর নয়, রাজ্যের প্রত্যেকটা মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এখনো পর্যন্ত কি কি পরিকল্পনা করা হয়েছে সেই বিষয়টি ধাপে ধাপে তুলে ধরেন কপিল সিব্বল এবং সেক্ষেত্রে প্রয়োজনীয় কিছু নির্দেশও আজকে দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। এক্ষেত্রে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ কথা প্রসঙ্গে রাজ্য সরকারের যে নতুন একটি প্রকল্প রাত্রির সাথী সেই বিষয়টি উঠে আসে এবং সেই সময়ই একটি প্রসঙ্গ উঠে আসে যে রাতে মহিলা চিকিৎসকদের বা মহিলাদের কাজ দেওয়া হবে না। সেই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের অত্যন্ত কড়া অবজারভেশন যে মহিলারা ইকুয়াল রাইট চায়, তারা কোনো রকম কনসেশন তারা চান না, অর্থাৎ মহিলাদের রাতে কাজ দেওয়া যাবে না। কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের এই ঘোষণা এই বিজ্ঞপ্তিতে পরিবর্তন আনতে হবে, প্রধান বিচারপতি আজকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। তৃতীয়ত যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে যারা জুনিয়র ডাক্তার এখনো পর্যন্ত আন্দোলন করছেন তাদের আন্দোলন প্রত্যাহারের বিষয়। ইন্দিরা জয়সিং খুব স্পষ্টভাবে জানিয়েছেন যে এই ছাত্রছাত্রীদের তাদের একটি জেনারেল বডির মিটিং হবে, সেই মিটিং কতদিনে হবে সে বিষয়ে তিনি কোনো টাইম ফ্রেম এখনো পর্যন্ত দেবেন না এবং সুপ্রিম কোর্টও এক্ষেত্রে কোনো রকম তারা নির্দেশ দেননি। তারাও মেনে নিয়েছেন যে একটি ফিয়ার সাইকোসিস এক্ষেত্রে কাজ করছে। হাসপাতালে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের অনেকে এখনো ঘুরে বেড়াচ্ছে, ফলত তাদের বিরুদ্ধে যতক্ষণ পর্যন্ত না ব্যবস্থা নেওয়া যাচ্ছে, বিশেষত এই ফিয়ার সাইকোসিসকে যতক্ষণ পর্যন্ত না আলোচনা করে দূর করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সময় দেওয়া পরোক্ষে হলো। তার কারণ কোনো সুনির্দিষ্ট টাইম ফ্রেম আজ প্রধান বিচারপতির বেঞ্চ তারা বেঁধে দেননি এবং ইন্দিরা জয়সিংহ যে তিনি কোনো ডেট বা সময় তিনি বলেননি, তিনি বলেছেন যে জেনারেল বডির মিটিংয়ে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ফলত এবারে যাবতীয় ডেভেলপমেন্ট কলকাতার দিকে নজর থাকবে। পরবর্তী শুনানির দিন কবে জ্যোতির্ময়?
পরবর্তী শুনানি হবে 25শে সেপ্টেম্বর এবং সেই দিন আবারও নতুন করে একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে এবং রাজ্য সরকার তারাও কিন্তু এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন প্রসঙ্গে কী কী ঘটনা ঘটছে সেই বিষয়ে তারাও কিন্তু হলফনামা জমা দেবেন। জ্যোতির্ময়, তোমাকে অনেক ধন্যবাদ। 25শে সেপ্টেম্বর অর্থাৎ পুজোর আগে আবার শুনানি। চলুন, এই মুহূর্তে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি আমার সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টে দেবাশিস বাবু। গোটা ঘটনার গতি প্রকৃতি যেদিকে টার্ন করছে তাতে আপনি অবসরপ্রাপ্ত বিচারপতি একজন আইনের ছাত্র হিসেবে আশাবাদী যে তিলোত্তমা ধর্ষণ এবং খুনের খুব দ্রুত কিনারা হতে চলেছে, নাকি এই ব্যাপারটা অনেকটাই ওই অতলে হারিয়ে যাওয়ার মতো এগোচ্ছে? আজকে পর্যন্ত উচ্চ আদালতে যে শুনানি হয়েছে তাতে কিন্তু আমার কখনোই মনে হয়নি যে এখনই এটা পথ হারাবে। তার কারণ হচ্ছে আজকে উচ্চ আদালতে আমরা দেখেছি যে প্রথমেই অভিভাবকদের প্রতি সহানুভূতি উচ্চ আদালত দেখিয়েছেন, প্রধান বিচারপতি দেখিয়েছেন। ইনভেস্টিগেশন নিয়ে আমরা তো কিছু আলোচনা করতে পারবো না, তবে প্রধান বিচারপতি অভিভাবকদের যে বক্তব্য সেটা গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। এবং প্রধানত আজকে যেটা উঠে এসছে সেটা হচ্ছে যে এই যে জুনিয়র ডাক্তাররা তারা বিভিন্ন জায়গায় যে মেডিকেল কলেজগুলিতে ডিউটি করছেন তাদের সম্বন্ধে বিচারপতি একটা কথা বলেছেন যে এদের বয়স মূলত 18 থেকে 23 বছরের মধ্যে, কাজেই এদের প্রতি বিশেষ নজর দেওয়ার প্রয়োজন রয়েছে। জেলার 28টি আদালত এবং কলকাতার 9টি, আমি দুঃখিত, 28টি মেডিকেল কলেজ এবং কলকাতার 9টি মেডিকেল কলেজ, এই জায়গায় কিন্তু বিশেষভাবে পরিকাঠামো গড়ে তুলতে হবে তাদের কাজের পরিবেশের জন্যে এবং তাদের সিকিউরিটি নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। প্রসঙ্গত আমরা দেখলাম উঠে এলো 1514 জন যে আউটসোর্সিং, বাইরে থেকে লোক নিয়ে এসে সিকিউরিটির কাজ করানো হবে, এ বিষয়ে কিন্তু বিশেষ উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি এবং বলেছেন যে নিরাপত্তা রক্ষী হিসাবে যেহেতু এখন রেগুলার যারা আছেন নিরাপত্তার সঙ্গে জড়িত তাদেরকে দিতে হবে। 910 জন যারা ট্রেনিং নিচ্ছেন পুলিশ ইনস্টিটিউটে এই দায়িত্ব নেওয়ার জন্যে তাদেরকে নিয়ে আসতে হবে এবং ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের পরিকাঠামোগত অর্থাৎ তাদের রেস্টরুম, তাদের শৌচাগার এবং বায়োমেট্রিকের প্রশ্ন উঠে এসছে, এগুলো করতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসছে যেটা খুবই জরুরি, সেটা হচ্ছে যে জেন্ডার ইকুয়ালিটি, অর্থাৎ আমরা যে যুগে এসে দাঁড়িয়ে আছি পুরুষ এবং নারী সমানভাবে কাজ করবে, সেখানে কোনো রকম সময় নির্দিষ্ট করে দেওয়া যায় না। তাদের রাত্রিরে নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে পারবে, এটা করা যায় না। করতে হবে তাদের নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। এই কথাগুলো দেখে আমার মনে হচ্ছে যে যথার্থভাবেই এগোচ্ছে ইনভেস্টিগেশন, এই যে বিচার পদ্ধতি যথাযথ দিকে এগুচ্ছে। দেবাশিস বাবু, এই যে জুনিয়র ডাক্তারদের একগুচ্ছ দাবি ছিল তার বেশ কিছুটা মানা হলো, আপনার কি মনে হয় যে এটা অনেক আগেই করে নেওয়া যেত এবং তাহলে বিষয়টাকে আরো দ্রুত করা যেত? এই যে বারবার অভিযোগ রাজ্যই করছে যে বিনা চিকিৎসায় বহু মানুষ মারা যাচ্ছেন, মারা না গেলেও অ্যাটলিস্ট তারা ডিপ্রাইভড হচ্ছেন, এই পরিবেশটাকেও এড়ানো যেত এবং সেটা রাজ্যই করতে পারতো দাবি দেওয়া মেনে নিয়ে। প্রথমত বলি যে প্রশাসনের দায়িত্ব হচ্ছে এই দিকগুলোর প্রতি নজর দেওয়া। একটা ঘটনা ঘটে যাওয়ার পর এগুলোর প্রতি নজর দেওয়া সেটা তো উচিত নয়, কাম্য হচ্ছে যে নজর দিতে হবে। তবে আমরা বলবো যে যেহেতু দেরিতে হলেও এই প্রসঙ্গগুলো উঠে এসছে এবং প্রশাসন এগুলোর দিকে নজর দেওয়ার এখনই চেষ্টা করছে আলোচনার মাধ্যমে, এবং উচ্চ আদালত আমরা আজকে দেখলাম যে ডাক্তারদের যে এই আলোচনা কালকের তার উপরে গুরুত্ব দিয়েছেন এবং যেগুলো তারা আগেই তাদের নির্দেশে বলেছিলেন তারপরেও নতুন করে এই প্রত্যেকটা মেডিকেল কলেজে ব্রড বেসড কমিটি তৈরি করার কথা বলেছেন। সেখানে বলেছেন যে জেলাগুলিতে এসপি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং সিনিয়র জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি তারা থাকবেন। তারপরে এই যে উইমেন্স যেগুলো নিগ্রহ হয়
সেগুলোকে অ্যাড্রেস করার জন্যে কমিটি তৈরি করতে হবে, কাউন্সিলিংয়ের জন্যে কমিটি তৈরি করতে হবে। এগুলো প্রশাসনের কাজ, তাদের করা উচিত, কিন্তু দেরিতে হলেও উচ্চ আদালত আজকে এগুলোকে তাদের যে কর্মপদ্ধতি তার মধ্যে এনেছেন, এটা নিশ্চয়ই আসার কথা। দেবাশিস বাবু, আমরা দেখলাম একটা অদ্ভুত তর্কযুদ্ধ তৈরি হলো, কারণ সিবিআই আজও দাবি করেছেন, ফিরোজ এডুলজি আজও বলেছেন 27 মিনিটের বাইরে কোনো ভিডিও ফুটেজ সিবিআইয়ের হাতে নেই। আর কপিল সিব্বল কনস্ট্যান্ট দাবি করে গেলেন যে এখানে প্রায় 6-7 ঘন্টার ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে সিবিআইকে। এই হ্যাঁ বনাম নায়ের লড়াই, এটা কি কোথাও একটা মানে তর্কযুদ্ধ হচ্ছে? এতে তদন্তে অন্তরায় তৈরি হবে না? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পেলেন আপনি? হ্যাঁ শুনতে পাচ্ছেন। আজ আদালতে, সুপ্রিম কোর্টে এটা যেহেতু এখন ইনভেস্টিগেশন পর্যায়ে রয়েছে, এটা তো দেখতে হবে সিবিআইকে। এটা আমরা বাইরে থেকে এখন কিছু বলতে পারবো না যে দুপক্ষের যে দাবি, সেই দুপক্ষ যেটা বলছেন তার মধ্যে কোনটা সঠিক, সেটা তো সিবিআই দেখবেন। এবং এখন সিবিআই এর রিপোর্ট কিন্তু সমস্তই সিল্ড খামায় জমা পড়বে, কাজেই এই ব্যাপারে আমাদের বাইরে থেকে এখন না বলাই ভালো। দেবাশিস বাবু, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। পিউ কথা বলছিলাম। আমাদের সঙ্গে ছিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। এবার আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ বাবু, আজ সুপ্রিম কোর্টের দিকে আমরা হাঁ করে তাকিয়েছিলাম, কি হয় এবং যেভাবে সওয়াল জবাব হলো, তদন্তের গতি প্রকৃতি একদম রাইট ডিরেকশনে এগোচ্ছে। দ্রুত তিলোত্তমার ধর্ষণ ও খুনের মামলার বিচার হবে বলে আপনি আশাবাদী? দেখুন, আমি প্রথম দিন থেকে বলছি যে সুপ্রিম কোর্ট সুমোটো কগনিজেন্স নিয়েছিল মূলত একটি কারণে, সেটা হচ্ছে তিলোত্তমা হত্যাকাণ্ডের পর গোটা ভারতবর্ষ জুড়ে চিকিৎসকরা ধর্মঘটে চলে গিয়েছিলেন এবং তারা তাদের নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। আইএমের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে ব্যাপারটা উল্লেখ করা হয়। সুপ্রিম কোর্ট মূলত চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে খুব ভাবনা চিন্তা প্রকাশ করেছেন এবং একটা এক্সপার্ট কমিটি তৈরি করেছেন কিভাবে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়। সুপ্রিম কোর্টের কাছে আর অন্য কোনো বিচার্য বিষয় ছিল না। তদন্ত সিবিআই করবে, এটা কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল। সুপ্রিম কোর্ট সেই নির্দেশে হস্তক্ষেপ করেননি এবং করতেও পারেন না, যেহেতু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কোনো মামলা সুপ্রিম কোর্টের কাছে নেই। তদন্ত চলাকালীনই আমি বহুবার বলেছি যে এই যে এই খুনটার পেছনে একটা বৃহত্তর ষড়যন্ত্র আছে এবং সেই ষড়যন্ত্রকে যদি আমাদের উন্মোচন করতে হয়, সিবিআই যেভাবে তদন্তে এগোচ্ছেন, যে রিপোর্ট তারা সুপ্রিম কোর্টে দিয়েছেন এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের যে বডি ল্যাঙ্গুয়েজ, আমরা রিপোর্টটা তো সব পাইনি কেউ, তা থেকে আমার পরিষ্কার মনে হয়েছে সুপ্রিম কোর্ট ঠিক পথে যাচ্ছে। কেন বিগত শুনানিতে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস একটি মন্তব্য করেছিলেন আমার সওয়ালের জবাবে যে দেয়ার আর লিডস ওয়েট, অর্থাৎ সেই রিপোর্টে তারা খুঁজে পেয়েছিলেন যে কিছু কিছু তথ্য আছে যা আগামী দিনে আরও তদন্তের কাজে লাগবে। সেই লিডসের ভিত্তিতে আজকে যে রিপোর্ট, সেই রিপোর্ট দেখে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তো অনেকটাই ক্ষোভ প্রকাশ করেছেন যে এইরকম কাণ্ড ঘটতে পারে। সিবিআই তদন্ত শেষ করবেন, আমার বিশ্বাস সিবিআই তাদের যোগ্যতা প্রমাণ করবেন এবং এই খুনের পেছনে যেটা বৃহত্তর ষড়যন্ত্র আছে সেটাকেও তারা সামনে আনবেন। অনেক ধন্যবাদ বিকাশ বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তারপর বিশেষজ্ঞরা এটাই মনে করছেন তদন্ত সঠিক পথে এগোচ্ছে এবং আজ সুপ্রিম কোর্ট একথা বলেছে যে স্ট্যাটাস রিপোর্ট সিবিআই মুখবন্ধখানে দিয়েছে তা বিচলিত হওয়ার মতো, মানে এমন কিছু তথ্য সেখানে রয়েছে, কি রয়েছে তদন্তের স্বার্থে, যা সামনে এখনই আনা যাবে না। তবে তদন্ত ঠিক পথে এগোক আর দ্রুত বিচার হোক, এর ওপরে আর কোনো দাবি হতে পারে না। আজ বিশ্বকর্মা পুজো, শেষে একটা ছবি দেখাবো। ঘুড়ি ওড়ানোর উৎসব তো আজ, ঘুড়িতেও আকাশ দখলের ডাক, বিচার চেয়ে আকাশ দখলের ডাক। সেই ছবি দেখুন আর এর সঙ্গে শেষ করবো আজ নিউজ এট 2।